আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী র্যাঙ্ক ব্যাচ পড়ালেন পদোন্নতি পাওয়া সেনা কর্মকর্তাদের। সচিবালয় সৌজন্য দেখা করলেন চীনা রাষ্ট্রদূত। ঢাকা উত্তর দক্ষিণ সহ ৬ সিটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বিএনপি নেতারা। শিগগিরই নির্বাচন জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও। 12 মার্চ বসছে সংসদ অধিবেশন। স্পিকার সহ অন্য পদগুলোর ব্যাপারে হবে সিদ্ধান্ত। সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য, বলছেন বিশেষজ্ঞ। আধিপত্যের জেরে নড়াইলের বরকুলা গ্রামে সহিংসতায় বাবা ছেলে সহ 5 জন নিহত। 2 সাবেক ইউপি চেয়ারম্যানের আধিপত্যের জের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে প্রধানমন্ত্রীকে 3 বাহিনীর প্রধান আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এরপর তিনি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। দিনের কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সেখানে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সম্প্রসারণে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। দুপুরে ঢাকার শেরি বাংলা নগরে মন্ত্রণালয় পরিদর্শনে যান নবনিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। পরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় উপদেষ্টা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে কাজ করছে সরকার। নির্বাচনী ওয়াদা পূরণে মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সাথে স্বাধীন ও উন্নত বাংলাদেশ গড়তে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে তার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান। একই সাথে দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে বার্তা পৌঁছে দেন। সাক্ষাতে আলোচনা হয় 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে। বাংলাদেশ ও চায়নার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে এমন আশাবাদ জানান প্রধানমন্ত্রী। একই সাথে 2 দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেশের 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতা বলে কর্পোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন ঢাকা দক্ষিণের মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তরের মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জের মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময় হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যোগ্যতা হিসেবে দলের নীতি আদর্শ জনগণের সাথে সম্পৃক্তদের মনোনয়ন দেবে বিএনপি। কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার? জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল কি পাবে ডেপুটি স্পিকার? সরকার দলের চিফ হুইপ আর হুইপই বা কারা হচ্ছেন? এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলছেন, সাংবিধানিক পদে কারা বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত। এদিকে আগের স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করা নিয়ে সাংবিধানিক জটিলতা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই সংসদীয় দলের প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন তারেক রহমান।
তবে এখনও স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ এবং হুইপ পদে কাউকেই নির্বাচন করেনি দলটি। স্পিকার হিসেবে আলোচনায় আছেন দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। আর চিফ হুইপ হিসেবে নাম শোনা যাচ্ছে জয়নুল আবেদিন ফারুকের। এর আগে তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে ছিলেন। এছাড়া জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ঠিক হবে কারা নির্বাচিত হবেন এসব পদে। আলোচনা হচ্ছে, যখন সংসদ বসবে তারপরে হবে এটা। সংসদের সব সদস্যরা মিলে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করেন। আপনি বললেন অনেকের নাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে থেকে কিংবা তাদের বাইরে থেকে কেউ একজন হবেন ইনশাল্লাহ। তবে দ্বাদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা, ছেলে সহ 5 জন নিহত হয়েছেন। নড়াইল সদর উপজেলার সিংহাসরপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার লোকজন আরেক সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল শেখের লোকজনের উপর আজ ভোর রাতে আতর্কিত হামলা চালায়। সেই হামলায় ঘটনাস্থলেই উজ্জ্বল শেখের অনুসারী যারা আছেন তাদের মধ্যে 3 জন নিহত হন। নিহতর পরে কিন্তু হাসপাতালে আনার পরে আরো একজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল আনার পর যার মৃত্যু হয়েছে তিনি ওই হামলাকারীদের পক্ষেরই একজন ছিলেন। এর পরবর্তীতে আমরা কিন্তু জানতে পেরেছি যে আরো একজন উজ্জ্বল শেখের গ্রুপের আরো একজন যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তো এই নিয়ে আমরা এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর জানতে পেরেছি। এছাড়া যে সকাল থেকে আমরা কিন্তু ঘটনাস্থলে ছিলাম, সেখানে যে 3 জন ঘটনাস্থলে মারা গিয়েছিলেন, তার নিহত হয়েছিলেন, তাদের কিন্তু মরদেহ স্বজনরা আনতে দিচ্ছিলেন না হাসপাতালে ময়নাতদন্তের জন্য। পরবর্তীতে প্রশাসনের লোকজন এবং নড়াইল 1 আসনের সংসদ সদস্য তিনি সেখানে গিয়ে তাদেরকে বুঝিয়ে তারপর মরদেহ সেখান থেকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালের মর্গে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য। জেলা হাসপাতালের মর্গে এখন কিন্তু 4টি লাশ, অর্থাৎ উজ্জ্বল শেখের গ্রুপের যাদের উপর হামলা করা হয়েছিল তাদের 3 জনের এবং অন্য যারা হামলাকারী করেছিলেন তাদের একজনের, মোট 4 জনের মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে কিন্তু ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। সেখানে ময়নাতদন্তের কার্যক্রম চলছে। অন্যদিকে আরেকজন তাকে যশোর নেওয়ার পথে মারা গেছে বলে প্রশাসনের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। তার লাশ এখন পর্যন্ত নড়াইলে এসে পৌঁছায়নি। আর এছাড়া এলাকার পরিবেশ শান্ত রাখতে সেখানে যৌথ বাহিনী অবস্থান নিয়েছেন। আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওই এলাকায় কিন্তু এই ঘটনায় যারা প্রকৃত অপরাধী আছে তাদেরকে তারা গ্রেপ্তার করবেন। কোনো দল মত বা কোনো ধরনের